নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। প্রয়াত হলেন বাঞ্ছারামের বাগান আদর্শ হিন্দু হোটেল খ্যাত অভিনেতা। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন মনোজ মিত্র। প্রয়াত নাট্যকার মনোজ মিত্র থিয়েটার ও চলচ্চিত্র জগতের কিংবদন্তি শিল্পী বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। মঙ্গলবার সকাল 8:50 কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জয়ী নাট্যকারের প্রয়াণে বাংলা সংস্কৃতি জগতের বিরাট শূন্যতা। কলকাতার একটি হাসপাতালে ভর্তি ছিলেন থিয়েটার, টেলিভিশন, সিনেমা জগতের দাপুটে শিল্পী। ভর্তির সময় হাসপাতাল জানিয়েছিল তার হৃদযন্ত্র ঠিকমতো কাজ করছে না, হার্ট পাম্পের সমস্যা রয়েছে, এছাড়াও রক্তচাপ নিয়ন্ত্রণে নেই, ক্রিয়েটিনিনও বিপজ্জনক মাত্রায় বেড়ে গিয়েছে, সোডিয়াম পটাশিয়ামের সমস্যাও দেখা গিয়েছে। প্রবীণ অভিনেতা চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল, যদিও চিকিৎসকদের সমস্ত চেষ্টাই বৃথা গেল। 1938 সালের 22 ডিসেম্বর ব্রিটিশ ভারতের সাতক্ষীরা জেলা ধুলিহর গ্রামে জন্ম মনোজ মিত্রের। তিনি তার বাবা মায়ের প্রথম সন্তান। বাবা অশোক কুমার মিত্র প্রাথমিক জীবনে শিক্ষকতা করতেন, পরে ব্রিটিশ সরকারের ভ্রাম্যমাণ আদালতে বিচারক হিসেবে কাজ করতেন। বাবার চাকরির সুবাদে ছোটবেলায় তাকে বাংলার বিভিন্ন জায়গায় থাকতে হয়েছে, ফলে শৈশব থেকেই বিবিধ প্রকৃতির মানুষ, তাদের বিচিত্র সব পেশা আর তার পাশাপাশি প্রকৃতির উজাড় করা সৌন্দর্যকে যে তিনি প্রত্যক্ষ করেছিলেন, সে কথাও বারংবার উঠে এসেছে তার বহু লেখায় এবং সাক্ষাৎকারে। 1950 নাগাদ চলে আসেন এপার বাংলায়। স্কুল জীবনেই থিয়েটার চর্চার সূত্রপাত। 1958 সালে স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শনে অনার্স সহ স্নাতক হন তিনি। এই কলেজেই থিয়েটারে দীক্ষিত হন। সঙ্গী হিসেবে পান বাদল সরকার, রুদ্রপ্রসাদ সেনগুপ্তের মতো ব্যক্তিত্বদের। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে এমএ করেন। ডক্টরেটের জন্য গবেষণা শুরু করেছিলেন। এই পর্ব থেকেই পুরোপুরি জড়িয়ে পড়েন নাটকের সঙ্গে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে এমএ পড়াকালীনই দলের জন্য প্রথম নাটক লেখা তার। 21 বছর বয়সে তার প্রথম লেখা নাটক মৃত্যুর চোখে জল। 1979 সালে চলচ্চিত্রে অভিনয় শুরু তার। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের অধ্যক্ষ হিসেবে যোগ দেওয়ার আগে বিভিন্ন কলেজে দর্শন বিষয়েও শিক্ষকতা করেন তিনি। যদিও প্রথম নাটক মৃত্যুর চোখে জল লেখেন 1959 সালে, কিন্তু 1972-এ চাক ভাঙা মধু নাটকের মাধ্যমে তিনি পরিচিতি লাভ করেন। থিয়েটারের মতোই চলচ্চিত্রে অভিনয় করেও খ্যাতি অর্জন করেন কিংবদন্তি শিল্পী। সিনেমার পর্দায় উঠে আসা খুব সহজ কাজ ছিল বলা যায় না, কিন্তু বাঞ্ছারামের বাগান সাড়া ফেলে দিয়েছিলেন মনোজ মিত্র। পর্দা এবং মঞ্চ দুইয়েরই নিয়মিত অভিনেতা হয়ে দাঁড়ালেন তিনি। তপন সিংহ, বুদ্ধদেব দাশগুপ্ত বা সত্যজিৎ রায়ের মতো পরিচালকের পাশাপাশি অরবিন্দ মুখোপাধ্যায়, হরনাথ চক্রবর্তী, প্রভাত রায় বা অঞ্জন চৌধুরীর মতো মূলধারার পরিচালকদের ছবিতেও তার অনায়াস উপস্থিতি। সারা জীবনে বহু পুরস্কার, সম্মানে সম্মানিত হয়েছেন এই শিল্পী। সেরা নাট্যকার হিসেবে পেয়েছেন সঙ্গীত নাটক একাডেমি, কলকাতা বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পুরস্কার, এশিয়াটিক সোসাইটির স্বর্ণপদক, বাংলাদেশ থিয়েটার সোসাইটি প্রদত্ত মুনির চৌধুরী পুরস্কার। 2019 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সভাপতি হিসেবেও দায়িত্ব সামলেছিলেন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক। প্রয়াত কিংবদন্তি অভিনেতা মনোজ মিত্র সোমবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হয়। মঙ্গলবার সকাল 8:50 মৃত্যু। মনোজ মিত্রর প্রয়াণে শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে শোক বার্তা দিলেন তিনি। বর্তমানে দার্জিলিংয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী এবং সেখান থেকেই এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করে তিনি লিখেছেন, প্রখ্যাত নাট্যকার এবং পরিচালক বঙ্গবিভূষণ মনোজ মিত্রর প্রয়াণে শোকাহত। বাংলা থিয়েটার এবং চলচ্চিত্র জগতে তার অবদান ছিল অসামান্য। তার পরিবার, বন্ধুবান্ধব এবং অনুরাগীদের সমবেদনা জানাই।
ট্যাপ কেলেঙ্কারির ঘটনায় মালদা থেকে অন্যতম অভিযুক্তকে গ্রেফতার করেছে বর্ধমান জেলা পুলিশ। মঙ্গলবারই ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, পড়ুয়াদের অ্যাকাউন্ট হ্যাক করে রাজ্য সরকারের দেওয়া ট্যাপ কেনার টাকা হাতিয়েছেন ওই যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি মালদার বৈষ্ণবনগরের বাসিন্দা। তিনি স্থানীয় একটি সাইবার ক্যাফের মালিকও। পড়ুয়াদের অ্যাকাউন্ট হ্যাক করে তিনি ট্যাপ কেনার টাকা হাতিয়েছেন বলে অভিযোগ। পুলিশের অনুমান, ধৃত যুবক ছাড়াও এই চক্রে আরও কয়েকজন জড়িত রয়েছে। তাদের খুঁজতে ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে। বাড়ি থেকে ডেকে এনে বসিরহাটের সীমান্ত এলাকায় গুলি করে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। মৃতের নাম আনন্দ সরকার। ঘটনাটি ঘটেছে বসিরহাটের নাকুয়াদহ এলাকায়। অভিযোগ, সোমবার রাতে কয়েকজন ফোন করে ডেকে নিয়ে যায় বছর ৪৫-এর ওই ব্যক্তিকে। এরপর বাড়ি থেকে কিছুটা দূরে গুলি করে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। ঘটনায় ফারুক বিশ্বাস এবং জাকির গাজী নামের দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে বসিরহাট থানার পুলিশ। মঙ্গলবার তাদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। কেনার ব্যাপারে কয়েকদিন ৩-৪ বছর ধরে গন্ডগোল হচ্ছে, লোক গন্ডগোল করছে, আমরা কিছু করছি না। জমিটা কেনা এবং 2 ভাইয়ের কাছে কিনেছে, আর আরেক ভাই ঝামেলা করছে মধুসূদন গাই ও মিনিট গাই। ওই থেকে শুটার কাটি মেরে দিয়েছে। কে মারলো? এই শুটাররা মেরেছে, যারা করেছে মধুসূদন গাই থেকে মারিয়েছে। মানে কি জন্য মারা হলো? ওই জমি কিনেছে মধুসূদন গাইনের কাছ থেকে, তাই ওর ভাইদের কাছ থেকে। ও দেবে না, ভাইদের জমি কম পয়সা নিয়ে নেবে, তার জন্য। গত কয়েকদিন ধরে উৎসবের মরশুমে কাঁচা সবজি থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্রের দামও অনেকটা বেড়ে গিয়েছে। তাই এবার ক্রেতাদের অভিযোগের ভিত্তিতেই বাজার পরিদর্শন করলেন টাস্ক ফোর্সের সদস্যরা। মঙ্গলবার সকাল থেকেই বার্নপুর এবং আসানসোল বাজারে টাস্ক ফোর্সের সরকারি আধিকারিকেরা সবজির দাম, মান সবই খতিয়ে দেখলেন। আধিকারিকদের কথায়, জেলা শাসকের নির্দেশেই তারা বার্নপুর এবং আসানসোল বাজারে কাঁচা সবজি এবং অন্যান্য জিনিসপত্রের দাম খতিয়ে দেখছেন। যদিও তাদের দাবি, এই কদিনে অনেকটাই কমেছে সবজির দাম। আলুর দামও নিয়ন্ত্রণে। শীতের সবজি বাজারে আসলে সবজির দাম আরও অনেকটাই কমে যাবে বলে জানান টাস্ক ফোর্সের সরকারি আধিকারিক। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে বাজারে ভিজিট করছি। বার্নপুরেও করলাম, এখানেও করলাম। বাজারে দেখলাম মোটামুটি গড়পড়তা সবজির দাম অনেকটাই কমের দিকে এসেছে। তবে দুটো একটা আইটেমের এখন একটু দাম বেশি আছে। আলুর ক্ষেত্রে স্টেবল আছে, পেঁয়াজের দামটা একটু বেশি আছে। তো অন্যান্য সবজির মধ্যে যেমন কাঁচা লঙ্কা বা টমেটো, এগুলো যথেষ্টই দাম কমে গেছে। বাজারে দেখলাম, অনেকের সঙ্গে কথা বললাম, ক্রেতা বিক্রেতা সবার সঙ্গে কথা বললাম যে এগুলোর অ্যারাইভাল বাড়ছে। যেটা শীতের সবজি তার অ্যারাইভাল বাড়ছে, ফলে দাম কিন্তু আজকে দুটো বাজারেই দেখলাম দাম কিন্তু নিম্নমুখী আছে। তো আশা করছি আরও কিছুদিন, 10-15 দিন পরে দাম আরও কমে যাবে, কারণ শীতের সবজিটা তখন আরও বেশি আসবে। বিরল প্রজাতির তক্ষক উদ্ধার। প্রায় 1 কোটি টাকা মূল্যের তক্ষক সহ গ্রেফতার 3। মঙ্গলবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিশ তক্ষক হাত বদলের আগেই 3 জনকে আটক করে। তাদের কাছে তল্লাশি চালিয়ে তক্ষকটি উদ্ধার হয়। ধৃত 3 জনকে গ্রেফতার করেছে মুর্শিদাবাদ জেলা আদালতে তোলাও হয়েছে। গ্রাম ছেড়ে এবার শহরের পথে। মেদিনীপুরের পর এবার খড়গপুর শহরে ঢুকে পড়ল বিশাল হাতির দল। উৎসাহী জনতার ভিড়। শীতের শুরু হলেই জঙ্গলমহলের পার্শ্ববর্তী এলাকায় দেখা পাওয়া যায় হাতির দলের। মঙ্গলবার ভোররাত থেকেই পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের পার্শ্ববর্তী এলাকায় এবং শহরের বেশ কিছুটা জায়গায় হাতির দলকে ঘুরতে দেখা যায়। শহরের মধ্যে হাতি চলে আসায় উৎসুক মানুষজন ভিড় জমিয়েছেন হাতি দেখতে। খড়গপুর সাউথ সাইড এলাকায় কয়েকটি রাস্তা আপাতত বন্ধ রাখা হয়েছে। নয়াদিল্লি থেকে হাতিয়ার কিনতে চাইছে প্যারিস। প্রতিরক্ষা ক্ষেত্রে আরও কাছাকাছি ভারত এবং ফ্রান্স। প্রতিরক্ষা ক্ষেত্রে আরও কাছাকাছি এলো ভারত ও ফ্রান্স।
তাই নয়াদিল্লির থেকে হাতিয়ার কিনতে চাইছে প্যারিস। শেষ পর্যন্ত এই চুক্তিতে শিলমোহর পড়লে নেপোলিয়নের দেশে কয়েকশো কোটি টাকার অস্ত্র পাঠাবে ভারত, যার প্রভাবে দেশের অর্থনীতি যে চাঙ্গা হবে তা বলাই বাহুল্য। সূত্রের খবর, ভারত থেকে পিনাকা মাল্টিব্যারেল রকেট লঞ্চার সিস্টেম কিনতে আগ্রহী ফ্রান্স। সেনা পর্যায়ে সে নিয়ে আলোচনা অনেক দূরে গিয়েছে, তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে সরকারিভাবে অবশ্য কিছু জানায়নি প্রতিরক্ষা মন্ত্রক। সম্প্রতি এই ইস্যুতে মুখ খোলেন ফরাসি সেনাবাহিনীর এক শীর্ষ আধিকারিক। ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার ওই ফৌজি অফিসারের নাম স্টিফেন রিচো। সাক্ষাৎকারে তিনি প্রথম পিনাকার প্রসঙ্গ তোলেন। ব্রিগেডিয়ার জেনারেল রিচো বলেছেন, আমাদের বড় সংখ্যায় মাল্টিব্যারেল রকেট লঞ্চারের প্রয়োজন রয়েছে। ভারতের পিনাকা সেই জায়গাটা নিতেই পারে। এটি যথেষ্ট উন্নত ও ধ্বংসাত্মক একটা হাতিয়ার। গত 2 বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধে মাল্টিব্যারেল রকেট লঞ্চারের যথেচ্ছ ব্যবহার করেছে রাশিয়া। এটির সাহায্যেই রাজধানী কিভ সহ পশ্চিমের প্রতিবেশী দেশটির একাধিক শহরকে নিশানা করে মস্কোর সেনাবাহিনী। রুশ MBRL থেকে ছোড়া রকেট ইউক্রেনের ছবির মতন সাজানো একের পর এক এলাকাকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। সূত্রের খবর, মাল্টিব্যারেল রকেট লঞ্চারের এই কার্যকারিতা চাক্ষুষ করার পরই তা বাহিনীতে নিয়ে আসার ব্যাপারে উৎসাহী হয় ফরাসি ফৌজ। ব্রিগেডিয়ার জেনারেল রিচৌ জানিয়েছেন, এই হাতিয়ার বিক্রির ব্যাপারে অন্য অনেক দেশ ইতিমধ্যেই আগ্রহ দেখিয়েছে। পিনাকার মতন MBRL আরও বেশ কয়েকটি দেশ আমাদের বিক্রি করতে চায়। আমরা সমস্ত সিস্টেমগুলি খতিয়ে রেখেছি, তবে পিনাকা বেশ উন্নত একটা হাতিয়ার। এটা বাহিনীতে সামিল করার জন্য আমরা যথেষ্ট আগ্রহী। চলতি বছরের প্রতিরক্ষা সংক্রান্ত দ্বিপাক্ষিক বৈঠকে নয়াদিল্লি এসেছিলেন ফরাসি সেনা অফিসার। তার দাবি, দুই দেশের বাহিনীর সম্পর্ক এখন আর শুধুমাত্র ব্যবসায়িক জায়গায় আটকে নেই। একটি অভিন্ন ভবিষ্যৎ কর্মসূচিকে মাথায় রেখেই এগিয়ে চলছি আমরা। ব্রিগেডিয়ার জেনারেল রিচৌ ভারত সফরে আসার আগে ফ্রান্সে যান দেশের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। সূত্রের খবর, সেখানে পিনাকা বিক্রির ব্যাপারে প্যারিসের সেনা বিভাগের শীর্ষ কর্তাদের সঙ্গে তার কথাও হয়, যা আরও এগিয়ে নিয়ে যেতে ফ্রান্স চেষ্টা চালিয়েছে বলেই জানা গিয়েছে। পিনাকা মাল্টিব্যারেল রকেট লঞ্চার সিস্টেমের নকশা তৈরি করেছে ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDO। এই MBLR থেকে 75 কিলোমিটার পাল্লার রকেট ছোড়া যায়। মাত্র 44 সেকেন্ডে 12টি রকেট ছুটতে পারে পিনাকা। পুরাণ মতে দেবাদিদেব শিবের ধনুকের নাম পিনাক, সেখান থেকে এই হাতিয়ারের নামকরণ করা হয়েছে। পিনাকা নির্মাণকারী তালিকায় নাম রয়েছে একাধিক সংস্থার, যার মধ্যে সোলার ইন্ডাস্ট্রিজ, লার্সেন অ্যান্ড ট্রুবো, টাটা গ্রুপ, অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড উল্লেখযোগ্য। ট্রাকে করে সহজেই এগুলিকে এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যাওয়া যায়। এর আগে ভারত থেকে পিনাকা মাল্টিব্যারেল রকেট লঞ্চার কিনেছে মধ্য এশিয়ার দেশ আর্মেনিয়া। প্রতিবেশী আজারবাইজানের সঙ্গে শত্রুতা থাকার কারণেই হাতিয়ারটি আমদানি করে তারা। 2020 সালে নাগোরানো কারবাকে নিয়ে দুই দেশের মধ্যে কয়েকদিন ধরে চলে রক্তক্ষয়ী সংগ্রাম, যাতে হার স্বীকার করতে হয় আর্মেনিয়াকে। আর্মেনিয়ার পাশাপাশি অন্য বেশ কিছু দেশও পিনাকা কেনার বিষয়ে আগ্রহ দেখিয়েছে, যদিও কারোর সঙ্গেই চূড়ান্ত প্রতিরক্ষা চুক্তি হয়নি নয়াদিল্লির। বিশেষজ্ঞদের একাংশের দাবি, শেষ পর্যন্ত ফরাসি সেনায় পিনাকা সামিল হলে এর চাহিদা বহুগুণ বৃদ্ধি পাবে, তা বলাই বাহুল্য। আমেরিকার পর ভারতীয় প্রতিরক্ষা সরঞ্জামের দ্বিতীয় বৃহত্তম আমদানিকারী দেশ হল ফ্রান্স। এ বছরের গোড়ার দিকে ভারত সফরে আসেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রন। ভারতের সঙ্গে যৌথভাবে হেলিকপ্টার এবং ডুবোজাহাজ নির্মাণের বিষয়ে প্রশাসনিক জটিলতা কাটানোর ব্যাপারেই বিস্তারিত আলোচনা করেন তিনি। 1999 সালে কার্গিল যুদ্ধে পিনাকা ব্যবহার করেছিল ভারতীয় সেনা। পাক সেনার বাংকার ওড়াতে দুর্গম পাহাড়ি এলাকায় ওই হাতিয়ার নিয়ে যাওয়া হয়েছিল। লড়াইয়ে যথেষ্ট ভালো নাম্বার দিয়ে পাশ করে পিনাকা। ভারতের এই MBRL এর মোট 2টি প্রজাতি রয়েছে, সেগুলি হল মার্ক 1 এবং মার্ক 2। এর মধ্যে পিনাকা মার্ক 2 এর পাল্লা সবচেয়ে বেশি। 90 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁত নিশানায় আঘাত হানতে পারে এই হাতিয়ার। ফরাসি সেনাবাহিনী কোন ধরনের পিনাকা ব্যবহার করতে ইচ্ছুক তা জানা যায়নি। এই বছরের সেপ্টেম্বরে ফ্রান্স সফরে যান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। তিনি প্যারিসে পা রাখার মুখেই ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন নেপোলিয়নের দেশ। সেখানে হাতিয়ার বিক্রির পাশাপাশি 100% প্রযুক্তি হস্তান্তরের প্রস্তাব দিয়েছে প্যারিস। সূত্রের খবর, চলতি বছরেই নয়াদিল্লির সঙ্গে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি সেরে ফেলতে চাইছে ফরাসি প্রশাসন, যা চূড়ান্ত রূপ পেলে 3 ধরনের হাতিয়ার পাবে ভারতীয় ফৌজ। সেগুলি হল নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন, জলের নিচের ড্রোন এবং যুদ্ধ বিমানের 110 কিলো নিউটন থ্রাস্টের ইঞ্জিন। হাই নিউজ নেটওয়ার্ক। মাঠে নামছেন মোহাম্মদ শামি। মধ্যপ্রদেশের বিরুদ্ধে বাংলার হয়ে ট্রফি খেলবেন শামি।
প্রায় 1 বছর পর মাঠে নামছেন মোহাম্মদ শামি। বাংলার পেসার হিসেবে প্রত্যাবর্তন হচ্ছে তাঁর। মধ্যপ্রদেশের বিরুদ্ধে বাংলার হয়ে রঞ্জি ট্রফি খেলবেন শামি। বুধবারই মাঠে নেমে পড়বেন তিনি। জাতীয় ক্রিকেট একাডেমির তরফে ছাড়পত্র পেয়ে গিয়েছেন ভারতীয় পেসার। বেশ কিছুদিন ধরেই শামি ফিরতে পারেন বলেই শোনা যাচ্ছিল। রঞ্জি ট্রফিতে শুরু থেকেই খেলবেন বলে জানা গিয়েছিল, কিন্তু এনসিএ ফিট সার্টিফিকেট না দেওয়ায় তখন খেলতে পারেননি। শামির নতুন করে চোট লেগেছিল বলেই শোনা গিয়েছিল ভারতের হয়ে বাংলাদেশ, নিউজিল্যান্ডের বিরুদ্ধেও ফিরতে পারবেন তিনি, কিন্তু তা হয়নি। বুধবার থেকে বাংলার হয়ে খেলে ফিটনেসের প্রমাণ দিলে আগামী দিনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাকে দলে নেওয়া হয় কিনা সেদিকেও নজর থাকবে। গত বছর একদিনের বিশ্বকাপের ফাইনালে শেষবার খেলতে দেখা গিয়েছিল শামিকে। 19 নভেম্বর সেই ম্যাচে ভারত জিততে পারেনি। সেই ম্যাচের পর থেকেই শুরু হয়ে যায় শামির চিকিৎসা। তিনি চোট নিয়েই বিশ্বকাপে খেলেছিলেন বলে শোনা যায়। শামির গোড়ালিতে চোট ছিল, সমস্যা ছিল হাঁটুতেও। সে সবকিছু সারিয়ে মাঠে ফিরেছেন শামি। বাংলার দলের জন্য এটা যেমন স্বস্তির, তেমনই স্বস্তি দেবে ভারতীয় দলকেও। বিশেষ করে অস্ট্রেলিয়া সফরের আগে শামি সুস্থ হয়ে ওঠায় অনেকটা চিন্তা কমবে রোহিত শর্মাদেরও। ইন্দোরের সবুজ উইকেটে বাংলার পরীক্ষা নেবে চন্দ্রকান্ত পণ্ডিতের মধ্যপ্রদেশ। বাংলার অভিজ্ঞ দুই পেসার আকাশদীপ এবং মুকেশ কুমার ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়ায়। গত ম্যাচে চোট পেয়েছেন ঈশান পোরেলও। এমন অবস্থায় শামিকে পেলে অনেকটাই শক্তি বাড়বে বাংলার। একই সঙ্গে খেলতে পারেন শামির ভাই মোহাম্মদ কাইফও। দুই ভাইকে একসঙ্গে খেলাতে পারে বাংলা। হাই নিউজ নেটওয়ার্ক। সিগারেট ছাড়ার পর বদলে গিয়েছে তার রূপ। নয়া রূপে ধরা দিলেন শাহরুখ খান। বাদামি রঙের শার্ট, সঙ্গে চামড়ার মানানসই জ্যাকেট, গলায় নজর কাড়া দুটি নেকলেস, চোখে সানগ্লাস, চুলের কেটাতেও এসেছে পরিবর্তন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমন সাজেই দেখা গেল বলিউডের বাদশাহ শাহরুখ খানকে। সমাজ মাধ্যমে সেই ছবি পোস্ট করেছেন শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি। তা দেখেই চমকে গিয়েছেন নেট ব্যবহারকারীদের অধিকাংশ। তবে ফ্যাশন প্রেমীদের নজর আটকেছে শাহরুখের কবজির দিকে। হাতে 18 ক্যারেট রোজ গোল্ডের ঘড়ি পরেছেন শাহরুখ। ঘড়িটি অদিমস পিগুয়েট ব্র্যান্ডের। অন্য হাতে পড়েছেন একটি ব্রেসলেট। নেকলেসের পাশাপাশি এই ব্রেসলেটটিও জনপ্রিয় পোশাক পরিকল্পক সব্যসাচী মুখোপাধ্যায়ের কাছ থেকে নেওয়া। তবে ঘড়িটি যেন শো স্টপার। এই ঘড়ির দামও আকাশ ছোঁয়া। ঘড়ির দামে নাকি কিনে ফেলা যাবে বিলাসবহুল ফ্ল্যাটের পাশাপাশি নামী সংস্থার গাড়িও। ফ্যাশনিস্টাদের অধিকাংশের দাবি, ভারতীয় মুদ্রা অনুযায়ী ঘড়িটির মূল্য 4.6 কোটি টাকা। শুধুমাত্র পূজা একাই নন, শাহরুখের সাজের ছবি পোস্ট করেছেন সব্যসাচী নিজেও। সম্প্রতি দুবাইয়ে হয়েছে বলিপাড়ার খ্যাতনামী পুরস্কার বিতরণী অনুষ্ঠান। 1 দশক পরে সেই অনুষ্ঠানের সঞ্চালনা করতে দেখা গিয়েছে শাহরুখকে। সেই অনুষ্ঠানেই এমন সাজে হাজির ছিলেন অভিনেতা। বলিপাড়া সূত্রে খবর, শাহরুখের এই বেশভূষার নকশা করেছেন শালিনা নাথানি। হাই নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।